তোমাদের যেহেতু প্রিপারেশন আছে এবং তোমাদের স্যার মনোজিৎ স্যার তোমাদের কথা ভেবে যাতে করে তোমরা প্রিপারেশন চালিয়ে যেতে পারো এই জন্য তোমাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য স্টাডিতে প্রিপারেশনে এই সাথে আমরাও চাই তোমাদের সাথে একটু করে কথাবার্তা বলার সুযোগ যেহেতু পরীক্ষা মানেই এক ধরনের টেনশন থাকে এই সুযোগে আমরা যদি একটু কথাবার্তা বলি হয়তো টেনশন একটু কমে যেতে পারে তো কিভাবে আলাপ করব আমি বুঝতে পারছি না তো লেট আস স্টার্ট উইথ দ্য কার্ডস মনে করো প্রথম কার্ড থেকেই আমরা আলোচনা শুরু করতে পারি তোমরা যদি আমার সাউন্ড না শোনো তাহলে একটু আমাকে বুঝতে দিও যে শোনা যাচ্ছে না প্রথম কার্ড বায়োফিজিক্স বায়োমলিকুলস রিটেন এবং ভাইবা বোথ পার্সপেক্টিভে আমি তোমাদের সাথে একটু করে শেয়ার করতে চাই সাধারণত রিটেনে এসকিউতে এবং ভাইভাতে পার্থক্য থাকলেও অনেক কোশ্চেন এসকিউতে যা আসে ভাইভাতেও তা জিজ্ঞেস করে যদিও আনসার করতে হয় ইন শর্ট বেসিক কনসেপ্টে শুধু থাকতে হবে যেমন ধরো বায়োকেমিস্ট্রি শুরু হচ্ছে হোয়াট ইজ বায়োকেমিস্ট্রি হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং বায়োকেমিস্ট্রি ইন মেডিকেল সায়েন্স এটা যেমন এসকিউতে আসতে পারে ঠিক তেমনি ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে এসকিউতে আসলে 5 মার্কসের জন্য চিন্তা করে প্রিপারেশন নেবে কিন্তু ভাইভা জিজ্ঞেস করলে তো অত কথা জিজ্ঞেস করার বলার সুযোগ নেই ইন শর্ট আনসার দেবে আর হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং বায়োকেমিস্ট্রি এটা কিন্তু একটা খুব সহজ সবাই বুঝো কিন্তু রিটেনে আসলে বা ভাইভা জিজ্ঞেস করলে অনেক সময় বলতে কষ্ট হয়ে যায় হাউএভার বায়োফিজিক্স তোমরা যেই বই থেকে পড়ো কোনো অসুবিধা নাই সিলেবাস কভার করে তবে আমার মনে হয় এবিসি বায়োকেমিস্ট্রিতে বায়োফিজিক্স এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে লেখা আছে যদিও 10 থেকে আমরা একটা চ্যাপ্টার আছে লাস্টে ফিজিওকেমিক্যাল কেমিস্ট্রি আমরা ওইটা অনেক সময় পড়ি তো তোমাদেরকেও পড়তে বলি তো ওইটা পড়ো তবে ওই এবিসি বায়োকেমিস্ট্রি থেকে বায়োফিজিক্স এই চ্যাপ্টারটা সুন্দর কাজ করে তো বায়োফিজিক্সের মধ্যে কমন যে টার্মগুলো যেমন ধরো সলিউশন ডিফাইন সলিউশন ক্লাসিফাই সলিউশন এটা একটা কমন কোশ্চেন ভাইভাতেও রিটেনেও যখন ক্লাসিফাই করি আমরা কোয়ান্টিটেটিভ তখন কমন একটা এডিশনাল কোশ্চেন এসে যায় রিটেনেও বলো ভাইভাতেও বলো স্ট্যান্ডার্ড সলিউশন define a standard solution you know standard solution is solution with known strength স্ট্যান্ডার্ড সলিউশনের এক্সাম্পল গুলো ভাইভাতেও খুব ফ্লুয়েন্টলি বলতে হবে এটা তো ঠিক ভাই মোলার সলিউশন পার্সেন্ট সলিউশন নরমাল সলিউশন নরমাল স্যালাইন এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো নরমাল সলিউশন এন্ড নরমাল স্যালাইন এই দুইটা কিন্তু ডেফিনিশন একটু ভালো করে বুঝতে হবে নরমাল স্যালাইন হচ্ছে গ্রাম মলিকুলার ওয়েট গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ইন 1 লিটার আর নরমাল স্যালাইন হচ্ছে পয়েন্ট স্পেসিফিক 0.9 গ্রাম পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড নরমাল সলিউশন যে কোনো কিছু হতে পারে কিন্তু নরমাল স্যালাইন যখন বলা হবে তখন ইট ইজ সোডিয়াম ক্লোরাইড এখানে ভাইবা অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ নরমাল স্যালাইন তোমরা আনসার দিলে 0.9 গ্রাম পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড তখন খুব সহজভাবে একটা সাইড কোশ্চেন এসে যায় পার লিটার কত পার 100 ml যদি 0.9 গ্রাম হয় তাহলে পার লিটার 10 টাইমস মোর দ্যাট ইজ 9 গ্রাম পার লিটার এটা একটু মনে রাখতে হবে তাহলে নরমাল স্যালাইন হচ্ছে 9 গ্রাম পার লিটার এরপরে কমন কোশ্চেন হয় হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স নরমাল স্যালাইনের প্রথম কথা হোয়াইট ইজ কল্ড নরমাল স্যালাইন স্যালাইন বলা হয় সোডিয়াম ক্লোরাইড বলে আর নরমাল বলা হয় অ্যাজ
In this solution, red cell volume is not changed. দেখতেছি তো আমি স্যার। এই জন্য এটার নাম হলো নরমাল স্যালাইন। ইম্পর্টেন্স, অনেক মেডিকেল ইম্পর্টেন্স আছে, তার মধ্যে যেমন ধরো কোনো ড্রেসিং পারপাস, তারপরে আই ওয়াশ, তারপরে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সে আইভি ইনফিউশন হিসেবে দেওয়া হয়। এই কমন ইম্পর্টেন্স গুলো আমাদের জানতে হবে। Then one common important question is, another common important question is colloid and crystalloid. তোমরা ডেফিনিশন জানো। এক্সাম্পল বলে সব সময় কমন এক্সাম্পল মনে রাখতে হবে। কোলয়েডের কমন এক্সাম্পল হচ্ছে প্লাজমা প্রোটিনস, এন্ড ক্রিস্টালয়েডের কমন এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোলাইটস। এই দুইটা কথা মাথায় রাখতে হবে। অন্য এক্সাম্পল যাই দাও, কিন্তু এই দুইটা না বললে কিন্তু এটা ভালো হলো না, সঠিক আনসার হলো না। প্লাজমা প্রোটিনস আর এক্সাম্পলস অফ কোলয়েডস, এবং ইলেকট্রোলাইট গুলো সোডিয়াম ক্লোরাইড, potassium bicarbonate, these are common examples of crystalloids. এই সাথে একটা কমন কোশ্চেন হতে পারে, প্লাজমা কোলয়েড অসমোটিক প্রেসার কত? প্লাজমা কোলয়েড অসমোটিক প্রেসারের জন্য রেসপন্সিবল কি? প্লাজমা প্রোটিনস। প্লাজমা প্রোটিন গুলো প্লাজমা কোলয়েড অসমোটিক প্রেসার মেইনটেইন করে। তো কমন কোশ্চেন হতে পারে, what is the importance of maintaining plasma colloid osmotic pressure? প্লাজমা ভলিউম মেইনটেইন করার জন্য এটা খুব দরকার। as colloid গুলো সব সময় try to keep fluid within the vascular system, সুতরাং প্লাজমা ভলিউম মেইনটেইন করা হচ্ছে প্লাজমা কোলয়েড অসমোটিক প্রেসারের ইম্পর্টেন্স। এই সাথে কিছু কমন কোশ্চেন হয়, যেমন ধরো মোলার সলিউশন থেকে, তারপরে আইসোসমোলার, হাইপোসমোলার, হাইপারসমোলার, অথবা আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক সলিউশন বলতে কি বুঝো? এখানে টোনিসিটি এবং মোলারিটি দুটার অর্থ বুঝতে হবে। আইসোসমোলার এবং আইসোটোনিক কাছাকাছি হলেও দেয়ার ইজ এ স্মল ডিফারেন্স। এই জিনিসগুলো গাইটন ফিজিওলজিতেও আছে, আর এবিসি বায়োকেমিস্ট্রিতেও সুন্দর লেখা আছে। এটা একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। তারপর বায়োফিজিক্সের মধ্যে অ্যাসিড, বেস, হোয়াট দ্য ডেফিনিশনের পরে হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাসিড। তোমরা জানো অ্যাসিডকে আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু এক্সটেন্ট অফ ডাইসোসিয়েশন। হতে পারে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, অ্যাকর্ডিং টু ভোলাটিলিটি। অ্যাসিড গুলো হতে পারে অন্যভাবে ক্লাসিফাই করা যেতে পারে। স্ট্রং অ্যাসিড গুলো কমপ্লিট ডাইসোসিয়েশন, আর উইক অ্যাসিড গুলো হলো ইনকমপ্লিট ডাইসোসিয়েশন। এখানেই চলে আসে কনসেপ্ট অফ পিএইচ। ডিফাইন পিএইচ। আমরা বলি পিএইচ স্কেল ইজ, তারপরে আসে পিএইচ স্কেল কাকে বলে। পিএইচ স্কেল ইজ আরবিট্রারি লগারিদমিক স্কেল। এর সাথে আরেকটা শব্দ যোগ করতে হবে, বেসড অন আয়ন প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে পিএইচ স্কেল হচ্ছে আরবিট্রারি লগারিদমিক স্কেল বেসড অন আয়ন প্রোডাক্ট অফ ওয়াটার। এটা বলে ফেললে ভালো, না বললে ফার্দার কোশ্চেন হয় হোয়াট ইজ দ্য বেসিস অফ পিএইচ স্কেল। উত্তর হবে আয়ন প্রোডাক্ট অফ ওয়াটার ইজ দ্য বেসিস অফ পিএইচ স্কেল। পিএইচ স্কেলের রেঞ্জ কত তোমরা জানো, 0 to 14। নিউট্রাল পিএইচ কত, 7। পিওর ওয়াটার পিএইচ 7। পিএইচ যত কমবে তত হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়বে, তত অ্যাসিডিক। পিএইচ যত বাড়বে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমবে, দ্যাট ইজ অ্যালকালাইন। এই সাথে কোশ্চেন হতে পারে ব্লাডের নরমাল পিএইচ কত, আর্টেরিয়াল ব্লাড। তোমরা জানো 7.35 to
7.45 এখানে একটা কোশ্চেন হতে পারে what is the relation of pH and hydrogen ion concentration pH এর সাথে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের সম্পর্ক কি ইনভার্স রিলেশন pH যত বাড়বে হাইড্রোজেন আয়ন কমবে pH যত কমবে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তত বাড়বে এই কনসেপ্ট মাথায় রাখার পরে যদি কোশ্চেন করা হয় when pH is 7.4 what is actual hydrogen ion concentration when pH is 7.35 or 7.45 what is actual hydrogen ion concentration আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে pH যখন 7.4 তখন অ্যাকচুয়াল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হচ্ছে 40 ন্যানোমোল পার লিটার pH যখন 7.35 তখন অ্যাকচুয়াল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হচ্ছে 45 ন্যানোমোল পার লিটার এবং pH যখন 7.45 তখন অ্যাকচুয়াল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ 35 ন্যানোমোল পার লিটার এই কথাগুলো মাথায় রাখতে হবে মাইন্ড ইট 7.35 হচ্ছে pH আর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 45 আর যদি pH 7.45 হয় হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন 7.35 এই কথাগুলো মাথায় রাখতে হবে তারপর বাফার বাফার কাকে বলে তোমরা জানো ডেফিনিশন what are the common blood buffers what name the common buffers common buffer তোমরা জানো bicarbonate buffer phosphate buffer plasma protein these are the common buffers এই সাথে আমরা যদি রেড সেলের কথা চিন্তা করি হিমোগ্লোবিন is also a buffer একটা আলাদা কোশ্চেন হতে পারে what are the renal buffers there are two common renal buffers phosphate and ammonia and phosphate are common renal buffers যদিও বাইকার্বনেট কেও কেউ renal buffer এর মধ্যে ইনক্লুড করে বাট ট্রুলি বাইকার্বনেট ডাইরেক্টলি renal buffer না মেইনলি ডিস্টাল রেনাল সেগমেন্টে ফসফেট এবং অ্যামোনিয়া বাফার হচ্ছে রেনাল বাফার এই সাথে এই পিএইচ এর রিলেশনে কোশ্চেন হতে পারে প্লাজমা ব্লাডের পিএইচ যেমন প্রশ্ন হতে পারে সাথে সাথে ইউরিনের নরমাল পিএইচ কত তোমরা জানো লিমিটিং পিএইচ এক্সট্রিম পিএইচ হচ্ছে ইউরিনের 4.5 to 8 বাট ইউজুয়ালি ইউরিনের পিএইচ হচ্ছে অ্যাসিডিক it is 4.5 to 6 usually on an average it is acidic though যদি লিমিটিং পিএইচ বলা হয় তাহলে এক্সট্রিম পিএইচ হচ্ছে 4.5 to 8 বাফারের রিলেশনে কমন একটা কোশ্চেন হতে পারে যে which buffer is most effective and which buffer is strongest আমরা সাধারণত ফসফেট বাফার এবং বাইকার্বনেট বাফারের মধ্যে তুলনা করি ফসফেট বাফার হচ্ছে স্ট্রঙ্গার এন্ড বাইকার্বনেট বাফার ইজ মোস্ট ইফেক্টিভ এখানে স্ট্রং এবং ইফেক্টিভ দুইটা কথা বুঝতে হবে স্ট্রং হচ্ছে সেই বাফার তত স্ট্রং যেই বাফারের পিকে এই রিলেশনে পিকেও জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই পিকে pk is the negative logarithm of dissociation constant k is a dissociation constant and its negative logarithm is pk প্রত্যেকটা অ্যাসিডের প্রত্যেকটা বাফারের একটা পিকে আছে যেই বাফারের পিকে ফিজিওলজিক্যাল পিএইচ এর যত কাছাকাছি ফিজিওলজিক্যাল পিএইচ হচ্ছে নরমাল ব্লাড পিএইচ 7.4 এভারেজ 7.4 এর যত কাছাকাছি যেই বাফারের পিকে সেই বাফার তত স্ট্রং এই হিসাবে ইন দিস পার্সপেক্টিভ ইফ উই কম্পেয়ার ফসফেট বাফার এন্ড বাইকার্বনেট বাফার
pK of phosphate buffer is 6.8 and pK of bicarbonate buffer is 6.1. দেখা যাচ্ছে 7.4 নরমাল ব্লাড পিএইচ এর কাছাকাছি হচ্ছে pK of phosphate buffer system 6.8 আর pK of bicarbonate buffer system আরেকটু দূরে 6.1 then 7.4 compared to 7.4 normal pH. এই হিসাবে ফসফেট বাফার বাইকার্বনেটের তুলনায় স্ট্রঙ্গার, কিন্তু কোনো একটা বাফার সিস্টেমের স্ট্রেংথ হিসাব করতে গেলে আরেকটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে যে অ্যাজ উই নো বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস। প্রত্যেকটা বাফারের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস। এই অ্যাসিড এবং বেস দুইটা কম্পোনেন্ট। আমাদের বডিতে অ্যাসিডের পরিমাণ বেশি, সুতরাং ইট ইজ এ ফাংশন, it is a challenge of our body to neutralize excess acid. Acid is continuously producing in the body by metabolism. Metabolism must, বেঁচে থাকতে হলে metabolism লাগবে। You know metabolism is the all chemical, sum total of all chemical reactions in the body is metabolism. Metabolism যখন কন্টিনিউয়াসলি হতেই হবে এবং মেটাবলিজমের বাই প্রোডাক্টে অ্যাসিডও কন্টিনিউয়াসলি প্রোডাকশন হয়, এবং এক্সেস অ্যাসিড গুলো ভোলাটাইল অ্যাসিড যখন কার্বন ডাই অক্সাইড ম্যাক্সিমাম প্রোডাকশন হয় বডিতে, ভোলাটাইল অ্যাসিড এটা কার্বন ডাই অক্সাইড হিসেবে চলে যায়। কিন্তু মেটাবলিক ফিক্সড অ্যাসিড গুলো এগুলো বাফার এবং রেনাল সিস্টেম এগুলি থেকে আমাদের বডি গেট রিড অফ। সুতরাং বডিতে যেহেতু বেস কম এবং কন্টিনিউয়াসলি অ্যাসিড ইজ প্রডিউসিং and the challenge of the human body is to neutralize excess acid, সুতরাং যেই বাফারের বেসের পরিমাণ বেশি সেই বাফারটা বেশি ইফেক্টিভ। এখন আমরা যদি তুলনা করি যে বাইকার্বনেট বাফার সিস্টেমের দুইটা কম্পোনেন্ট অ্যাসিড এন্ড বেস কম্পোনেন্ট বাইকার্বনেটের পরিমাণ অ্যাসিড কম্পোনেন্ট কার্বনিক অ্যাসিড or কার্বন ডাই অক্সাইড PCO2 তুলনায় 20 times more। অ্যাসিড কম্পোনেন্টের তুলনায় বাইকার্বনেট বাফার সিস্টেমে বেস কম্পোনেন্ট ইজ 20 times more in terms of magnitude quantity। আর অ্যাসিড এবং বেস কম্পোনেন্ট অফ ফসফেট বাফার সিস্টেম ইজ 1:4। এক ভাগ অ্যাসিডের বিপরীতে 4 ভাগ আছে মাত্র বেস কম্পোনেন্ট। তাহলে 20 times more base component compared to acid component in bicarbonate system, and only 4 times more base component than acid component in phosphate buffer system. যখনই বডিতে কোনো অ্যাসিড বেস ইমব্যালেন্স হয়, we know buffer is the first line of defense। বাফার গুলো ফসফেট বাফার সিস্টেমে যেহেতু বেস কম্পোনেন্ট মাত্র 4 গুণ বেশি, স্যার আবার মিউট হয়ে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা বাফারের প্রসঙ্গ বলছিলাম। দেন বায়োফিজিক্সে কমন কিছু কোশ্চেন আসছে, আইসোটোপ কাকে বলে, ডায়ালাইসিস কাকে বলে। আইসোটোপ তোমরা জানো, देयर আর টু টাইপস অফ ডেফিনিশন জানতে হবে, তারপরে টু টাইপস স্টেবল এবং আনস্টেবল। আনস্টেবল আইসোটোপটাই আমাদের দরকার, দ্য আইসোটোপ দ্যাট এমিটস রেডিয়েশন। এই রেডিয়েশনটাকে ইউজ করে আমরা কি করি? আমরা আইদার ডায়াগনোসিস করি অথবা থেরাপিউটিক।
diagnostic use and therapeutic use of radioisotopes. আমাদের ইম্পর্টেন্স, ডেফিনিশন, ইম্পর্টেন্স। ডায়ালাইসিস কাকে বলে, ডেফিনিশন, ইম্পর্টেন্স। এই বায়োফিজিক্সের কমন এই কোশ্চেন গুলো বায়োমলিকুল। এখন আসো বায়োমলিকুল। বায়োমলিকুলের তোমরা জানো কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এনজাইমস, কোএনজাইমস, এগুলি হচ্ছে কমন। প্রত্যেকটা ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ফাংশন, প্রত্যেকটা ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ফাংশন। তা আমরা একটা একটা করে যদি চিন্তা করি, সাপোজ কার্বোহাইড্রেট, ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ফাংশন। রিগার্ডিং ফাংশন অন্তত 3-4টা ফাংশন মনে রাখতে হবে। অনেক সময় যখন ভাইবা বোর্ডে, তোমরা জানো ভাইবা বোর্ডে যখন জিজ্ঞেস করা হয় what are the functions of carbohydrate, তখন gives energy, 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 এনার্জি ছাড়া আর কোনো কথা মুখ দিয়ে বাইরে না। এটা মাথায় রাখতে হবে। 3-4টা স্ট্রাকচার। বায়োলজিক্যাল মেমব্রেনের মধ্যে আমরা জানি প্রোটিনের পাশাপাশি কিছু কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেট এনার্জি ছাড়া আরো অনেক ধরনের ফাংশন আছে। এই ফাংশন গুলো অন্তত যে কোনো বই থেকে পড়ো, 3-4টা ফাংশন মিনিমাম মনে রাখতে হবে। প্রত্যেকটা ক্লাসিফিকেশনে মনে করো মনোস্যাকারাইড, এক্সাম্পল জানতে হবে। ভাইবা ইম্পর্টেন্ট, রিটেনেও আসে। অনেক সময় মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডের মধ্যে ফ্রিকোয়েন্টলি ভাইবাতে এবং রিটেনে অনেকে এমসিকিউতে অনেক সময় দেয়, এগুলি অনেক সময় ভুল হয়ে যায়। 3টা মনোস্যাকারাইড মাস্ট মনে রাখতে হবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, যেন ভুল না হয়। ঠিক একইভাবে 3টা ডাইস্যাকারাইড মাস্ট মনে রাখতে হবে, ল্যাকটোজ, সুক্রোজ, ম্যালটোজ। আর রিগার্ডিং পলিস্যাকারাইড, ডেফিনিশন তো পারবেই, ক্লাসিফিকেশন, হোমো এবং হেটারো পলিস্যাকারাইড প্রত্যেকটার এক্সাম্পল। হোমো পলিস্যাকারাইডের এক্সাম্পল তো অনেক জানবে, কিন্তু 2টা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, স্টার্চ এন্ড গ্লাইকোজেন। এই 2টার ডিফারেন্স রিটেনেও আসে, ভাইবেও জিজ্ঞেস করে। গ্লাইকোজেন হচ্ছে অ্যানিমাল অরিজিন আর স্টার্চ হচ্ছে প্ল্যান্ট অরিজিন। 2টার স্ট্রাকচারের মধ্যে মিল আছে। স্টার্চের স্ট্রাকচার 2 ধরনের, একটা হচ্ছে লিনিয়ার, একটা ব্রাঞ্চিং। লিনিয়ার হচ্ছে অ্যামাইলোজ আর ব্রাঞ্চিং হচ্ছে অ্যামাইলোপেকটিন। আর গ্লাইকোজেনের বেলায় অ্যামাইলোপেকটিনের মতো ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং এর ডিফারেন্স স্টার্চ এবং গ্লাইকোজেনে, there are more branching in glycogen, less branching in starch. এখন আসলে স্টার্চের এক্সাম্পল, গ্লাইকোজেনের এক্সাম্পল। গ্লাইকোজেন যেহেতু অ্যানিমাল অরিজিন, সুতরাং অ্যানিমেলের কোথায় তৈরি হয় এবং কোথায় স্টোর হয় জানতে হবে। আমরাও অ্যানিমেল, হিউম্যান বডি, হিউম্যানস আর অলসো অ্যানিমেল, বাট আমরা যেহেতু অ্যানিমেল প্রোটিন খাই, কমন অ্যানিমেল প্রোটিন গুলো আমরা জানি আইদার চিকেন অর বিফ অর মাটন এটসেট্রা। এই অ্যানিমেল গুলো লিভারে গ্লাইকোজেন স্টোর থাকে, মাসেল এবং লিভারে। স্কেলেটাল মাসেল এবং লিভার, এই 2 জায়গাতেই দো গ্লাইকোজেন ক্যান বি প্রডিউসড ইন অল সেলস অফ দ্য বডি, বাট ইউজুয়ালি predominantly glycogen is synthesized and stored in skeletal muscle and liver. তো আমরা যেসব অ্যানিমাল প্রোটিন খাই, যে আমরা যে মিট যেটা খাই, এটা তো পুরোটাই প্রোটিন, এর মধ্যে স্টোর থাকে মাসেল প্রোটিন, মাসেল গ্লাইকোজেন আর অ্যানিমাল লিভার। এটা মুরগির লিভারও হইতে পারে, এটা বিফ বা মাটনের গোট লিভারও হইতে পারে, লিভারে গ্লাইকোজেন থাকে। আর রিগার্ডিং স্টার্চ, এটা মনে রাখতে হবে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আমরা যে প্রধান খাদ্য খাই কার্বোহাইড্রেট, সেটা হচ্ছে প্রধানত স্টার্চ। তাহলে স্টার্চ আছে রাইস, হুইট, দ্যাট ইজ আমরা ব্রেড খাই, পটেটো, এগুলো হচ্ছে কমন এক্সাম্পলস অফ স্টার্চ। এরপরে আসো হেটারো পলিস্যাকারাইড, ডেফিনিশন তোমরা জানো, এক্সাম্পল। এটা একটু ভালো করে পড়তে হবে, অনেক সময় রিটেনেও আসে, ভাইভাও জিজ্ঞেস করে হোয়াট আর দ্য নেম দ্য হেটারো পলিস্যাকারাইড। আমরা হেটারো পলিস্যাকারাইড গুলি হচ্ছে আমরা জানি গ্লাইকোসামাইনোগ্লাইকেন্স, যে কনড্রোটিন সালফেট, হেপারিন সালফেট, হেপারিন, এই ক্যারাটেন, এইগুলি নাম মনে রাখতে হবে। এবং ফাংশনস অফ হেটারো পলিস্যাকারাইড,
এই রিলেশনে আর দুইটা টার্ম এগুলো অনেক সময় রিটার্নে দেয়, যদিও কম, খুব একটা বেশি দেয় না, কিন্তু কোনো কোনো সময় দিতে পারে। There are two terms, proteoglycan, glycoprotein. Define করো ডিফারেন্স কি, proteoglycan, glycoprotein. এখন আসো ফ্যাট সম্পর্কে একটু করে আলোচনা করি। লিপিড একই কথা, ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ফাংশন। ডিফাইন করতে গেলে আমরা সাধারণত কিভাবে বলি, লিপিড ইজ এ heterogeneous groups of substance. Lipids are heterogeneous groups of substance that are insoluble in water but soluble in fat solvent. যখনই আমরা এই কথা বলি, এখানে স্টপ, ফুল স্টপ, কিন্তু একটু ইনকমপ্লিট থেকে যায়। ইনকমপ্লিটটা হচ্ছে যেই সাবস্টেন্সের সাথে ফ্যাটি অ্যাসিডের রিলেশন নাই, ডাইরেক্টলি অথবা পটেনশিয়ালি, সেটা লিপিড বলা যাবে না। তাহলে ডেফিনিশনটা হচ্ছে, লিপিডস আর heterogeneous groups of substances that are insoluble in water, soluble in fat solvents, and either actually or potentially related to fatty acid. এই কথাটুকু অ্যাড করতে হবে, এটা সত্যনারায়ণে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। either actually or potentially related to fatty acid. এখন ডেফিনিশনের পরে ক্লাসিফিকেশন, সিম্পল লিপিড, কমপ্লেক্স লিপিড, ডিরাইভড লিপিড, তোমরা জানো। এরপরে আসো, যেহেতু বললাম ডিফাইন করতে হলে আইদার অ্যাকচুয়ালি অর পটেনশিয়ালি রিলেটেড টু ফ্যাটি অ্যাসিড কথাটা বলতে হবে। এখন আসো ফ্যাটি অ্যাসিড কাকে বলে। ডিফাইন ফ্যাটি অ্যাসিড, ক্লাসিফাই ফ্যাটি অ্যাসিড। ইম্পর্টেন্ট, বিকজ আমরা যে এনার্জি পাই তিনটা সাবস্টেন্স থেকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ফ্যাটের অনেক কম্পোনেন্ট, কিন্তু একমাত্র এনার্জিটা আসে ফ্যাটি অ্যাসিড থেকে, মেইনলি ফ্যাটি অ্যাসিড থেকে এনার্জি আসে। সুতরাং ফ্যাটি অ্যাসিডটা একটু ভালো করে জানতে হবে। ডিফাইন ফ্যাটি অ্যাসিড, ক্লাসিফাই ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডস আর এলিফ্যাটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড, একটা হাইড্রোকার্বন চেইন আছে, সাথে কার্বক্সিল গ্রুপ, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন আমরা অনেকভাবে করতে পারি, যেমন শর্ট চেইন, মিডিয়াম চেইন, লং চেইন, অথবা শুধু দুইটা বলে অনেকে, শর্ট চেইন আর মিডিয়াম চেইন। যদি শর্ট চেইন, লং চেইন বলি, তাহলে 10 কার্বন আপ টু 10 কার্বন হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, আর তার থেকে বেশি কার্বন হলে লং চেইন ফ্যাটি অ্যাসিড। আর যদি আমরা তিন ভাগে ভাগ করি, শর্ট চেইন, মিডিয়াম চেইন, লং চেইন, তাহলে 2 to 4 শর্ট চেইন, 6 to 10, 8 to 12 হচ্ছে মিডিয়াম চেইন, 8 এর নিচে মানে আপ টু 6 হচ্ছে, 2 to 6 হচ্ছে শর্ট চেইন, 8 to 12 হচ্ছে মিডিয়াম চেইন, মোর দেন 12 that is 14 কার্বন অনওয়ার্ডস, এটা হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড। আবার অন্যভাবে যদি বলি, অড চেইন ফ্যাটি অ্যাসিড, ইভেন চেইন ফ্যাটি অ্যাসিড। কার্বনের সংখ্যা যদি জোড় সংখ্যা হয় ইভেন চেইন, কার্বনের সংখ্যা যদি বেজোড় সংখ্যা হয়, দ্যাট ইজ ধরো 3 কার্বন, 5 কার্বন, 7, 9, 11, 13, এগুলো হচ্ছে অড চেইন, আর 2, 4, 6, 8, 12, 14 এগুলি হচ্ছে ইভেন চেইন ফ্যাটি অ্যাসিড। আবার ডিপেন্ডিং অন স্যাচুরেশন, ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচারে হাইড্রোকার্বন চেইনের মধ্যে যদি কোনো ডাবল বন্ড না থাকে, ইট ইজ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যদি এক বা একাধিক ডাবল বন্ড থাকে, এটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দুই রকম, মনো আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড। এখানে একটা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার চিন্তা করো। একটা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে একদম বাম দিকে একটা বাম দিকে মিথাইল গ্রুপ, একদম রাইট হ্যান্ড সাইডে একটা কার্বক্সিল গ্রুপ, COOH একদম ডানে, CH3 বামে, মাঝখানে হচ্ছে দেয়ার ইজ এ লং হাইড্রোকার্বন চেইন, CH2, 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 CH2 এটসেট্রা। এখন এই যে একটা স্ট্রাকচার, প্রথমে একটা CH3 গ্রুপ, একদম লাস্টে একটা COOH গ্রুপ, মাঝখানে অনেক হাইড্রোকার্বন। তাইলে আমরা কার্বন গুলো আমরা দুই ভাবে কাউন্ট করতে পারি, কার্বক্সিল গ্রুপ রাইট হ্যান্ড সাইড থেকে, আবার মিথাইল কার্বন থেকে আমরা কার্বন সংখ্যাগুলো কাউন্ট করতে পারি। So there are two ways of numbering of carbons in a fatty acid chain. If we count
numbers of carbon from methyl carbon left hand side, it is called omega system. তাহলে ফার্স্ট কার্বন দ্যাট ইজ CH3 লেফট হ্যান্ড সাইড, মোস্ট লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওমেগা 1, এইভাবে ওমেগা 1 2 3 4 5 6 এটসেট্রা। এখন একটা পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে মানে দুই অথবা তার থেকে বেশি যদি ফ্যাটি অ্যাসিড ডাবল বন্ড থাকে, তাহলে ফার্স্ট ডাবল বন্ড, প্রথম ডাবল বন্ডটা কত নাম্বার ওমেগা কার্বনের রিলেশনে আছে এর উপর ডিপেন্ড করে দেয়ার আর two types of polyunsaturated fatty acid, omega 3 and omega 6 series of fatty acids. Definition অনেক সময় রিটেনে আসে বায়োলজিকে, what do you mean by omega 3 fatty acid? Answer হবে in a polyunsaturated fatty acid if the first double bond is at omega 3 carbon, এরপরে যতই ডাবল বন্ড যত জায়গায় থাকুক নো প্রবলেম, ফার্স্ট ডাবল বন্ডটা ওমেগা 3 রিলেশনে আমরা বলবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর যদি ফার্স্ট ডাবল বন্ড ওমেগা 6 নাম্বার অফ কার্বন থেকে শুরু হয়, তাহলে এটা হলো ওমেগা 6 সিরিজ অফ ফ্যাটি অ্যাসিড। ইন নেচার ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড দুটেই আছে। আমাদের জানতে হবে কেন, এইটা জানা দরকার। কি দরকার হচ্ছে ওমেগা 3 সিরিজ অফ ফ্যাটি অ্যাসিডস দিজ আর কার্ডিওপ্রোটেক্টিভ। আমাদের জানতে হবে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কাকে বলে, সোর্স কি, ফিশ অয়েল এবং সাম ভেজিটেবল অয়েলের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো আমাদের সোর্স জানতে হবে এবং ফাংশন, এগুলি ইম্পর্টেন্স ফাংশন এগুলি সত্যনারায়ণ অথবা এবিসি তে সুন্দরভাবে লেখা আছে। তারপর আসো ফ্যাটি অ্যাসিড ডেফিনিশন ক্লাসিফিকেশন, তারপরে আসো লিপিডের মধ্যে কেমিস্ট্রি অফ লিপিডের মধ্যে কমন কিছু কোশ্চেন আসে যে তোমরা যখনই লিপিড ক্লাসিফাই করলা, সিম্পল লিপিড, কমপ্লেক্স লিপিডের মধ্যে একটা পড়ে ফসফোলিপিড, এটা একটু সেপারেটলি জানতে হবে। ফসফোলিপিড কাকে বলে, ফসফোলিপিডের ইম্পর্টেন্স কি, সব বইয়ের মধ্যে অনেকগুলি ইম্পর্টেন্স লেখা আছে, এটা রিটেনেও আসে, অনেক সময় ভাইবা জিজ্ঞেস করে। ফসফোলিপিডের একটা মোস্ট কমন ইম্পর্টেন্ট ফাংশন বলো বা ইম্পর্টেন্স বলো, আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচার। ফসফোলিপিড আমরা যে বলি আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচার কি, লিপিড বাইলেয়ার। লিপিড বাইলেয়ার অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল, biological membranes or cell membranes are fluid lipid bilayer with some proteins and carbohydrates. The lipid bilayer এটা কি দিয়ে তৈরি, কোন লিপিড দিয়ে তৈরি, ফসফোলিপিড। লিপিড বাইলেয়ারটা মেইনলি ফসফোলিপিড দিয়ে তৈরি, এটা মনে রাখতে হবে। এবং ফসফোলিপিডের সাথে কিছু কোলেস্টেরল থাকে। তাহলে ফসফোলিপিডের ইম্পর্টেন্স আমাদের ভালো করে জানতে হবে। তারপরে একটা টার্ম আছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কাকে বলে, কি কি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, এদের ইম্পর্টেন্স কি, কমন রিটেনের কোশ্চেন ভাইবা জিজ্ঞেস করে, এমসিকিউ তো দেওয়া হয়। ফলোইং আর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কয়েকটা নাম দেওয়া হলো, সাম আর ট্রু সাম আর ফলস। তারপরে লিপিডের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ইকোসানয়েড। ইকোসানয়েড 20 কার্বন ফ্যাটি অ্যাসিড ডেরিভেটিভ। কি কি ইকোসানয়েড আছে, এদের বায়োলজিক্যাল ইম্পর্টেন্স কি, এটা সব বইতে আছে, এবিসি তে সুন্দর করে লেখা আছে। এটা প্রিপেয়ার করবা রিটেনে, এটা খুবই ইম্পর্টেন্ট। ইকোসানয়েড গুলির নাম, ইকোসানয়েডের ডেফিনিশন এবং এদের বায়োলজিক্যাল ইম্পর্টেন্স। আজকে আর বোধহয় আমার সময় হবে না। নেক্সট যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা একটু কার্ড অনুযায়ী তোমাদের সাথে একটু করে আলাপ করতে পারি। আর তোমরা যদি কোনো কিছু আলাদা করে জানার থাকে তাহলে কোয়েরি করলে হয়তো আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে আমি এখানে শেষ করতে চাই। মনোজিৎ স্যার যদি শুনতেছেন তাহলে এখানে আমি শেষ করি।